প্রিয় বন্ধুরা, চলে এসেছি আলোচনা করতে তোমাদের সবার সঙ্গে যৌন বিজ্ঞান নিয়ে। ঠিক আছে? তো এর আগে যে সমস্ত আলোচনা হয়েছে, এর আগে টোটাল 5টা পর্ব এই চ্যানেলেই রয়েছে, তোমরা দেখে নিও, জানিও কেমন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিন আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করব, যৌন বিজ্ঞান নিয়ে, যেটা আমাদের সবার জানা দরকার নিজের ব্যক্তিগত জীবন খুব সুখে এবং সাফল্যে কাটানোর জন্য। ঠিক আছে? আজকে যেমন আলোচনা করো রতিক্রিয়া নিয়ে। ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার জন্যই হয়তো তোমরা এতদিন বসেছিলে এবং বারবার আমাকে কমেন্ট করছিলে। ঠিক আছে? তো রতিক্রিয়া হচ্ছে প্রথমত দুই প্রকারের দৈহিক প্রতিক্রিয়া সংঘটিত করিয়া থাকে। রতিক্রিয়া দুই প্রকারের হয়। প্রথমটা হচ্ছে রক্ত সঞ্চালন ঘটিত, আর দ্বিতীয়টা হচ্ছে শ্বাস প্রশ্বাস ঘটিত। রতিক্রিয়ায় বিশেষ করে উত্তেজনার চরম মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাস অনেকখানি রুদ্ধ হয়ে যায়। ইহার অবশ্য অম্ভাবী ফলস্বরূপ মানবদেহে রক্তের চাপ অত্যন্ত বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের গতি অতিশয় দ্রুত হয়, শিরাসমূহ ফুলিয়া ওঠে। দৃশ্য ও অদৃশ্য উভয়ভাবে শরীরের বিভিন্ন স্থান হইতে পর্যাপ্ত পরিমাণে রসক্ষরণ হইয়া থাকে। নারী অঙ্গেও অনুরূপ পরিবর্তন সংঘটিত হয়। জরায়ুর মুখ খানিকটা উন্মুক্ত হইয়া উহা বস্তি প্রদেশে খানিক দূর নামিয়া আসে। যোনি প্রাচীরের বিভিন্ন রসগ্রন্থি হতে ক্রমাগত রসক্ষরণ হতে থাকে। ইহার পরই সুরতকদ্বয়ের দৈহিক প্রতিক্রিয়া আরম্ভ হয়। পূর্বেই বলিয়াছি, রতিক্রিয়ার সময় চরম অবস্থায় সুরতকের শ্বাস প্রশ্বাসের গতি মন্দীভূত হয় এবং রক্তের চাপ বর্ধিত হয়। শুক্রক্ষরণের পর ইহার প্রতিক্রিয়াস্বরূপ ঘন ঘন শ্বাস প্রশ্বাস বইতে থাকে। পক্ষান্তরে রক্তের চাপ দ্রুত গতিতে নিম্ন অভিমুখে ধাবিত হয়। হৃৎপিণ্ডের দ্রুতগতি হঠাৎ স্বাভাবিকতার মাত্রা ডিঙাইয়া অতিমাত্রায় হ্রাসপ্রাপ্ত হয়। নারী অপেক্ষা পুরুষের মধ্যেই এই বিপর্যয় অধিকতর সুস্পষ্টরূপে পরিলক্ষিত হয়ে থাকে। তার কারণ এই যে, যৌন উত্তেজনা পুরুষের মধ্যে যেমন ঝড়ের বেগে আসে, তেমনি ঝড়ের বেগে তিরোহিত হয়, মানে চলেও যায়। ফলে পুরুষের স্নায়ুমণ্ডলে যৌন উত্তেজনা যতখানি বিপ্লব সৃষ্টি করে, নারীর স্নায়ুমণ্ডলে ততখানি করে না। যৌন উত্তেজনার এই সমস্ত প্রাকৃতিক ও অবশ্যম্ভাবী দৈহিক শ্রান্তি, ক্লান্তি ও গ্লানি মোচন করবার জন্য স্বয়ং প্রকৃতি এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কি সেই ব্যবস্থা? নিদ্রা। রতিক্রিয়ার পরিসমাপ্তিতে সুরতকদ্বয়ের উভয়ে এক দুর্নিবার অথচ সুখদায়ক সুষুপ্তি অনুভব করিয়া থাকে। স্বাস্থ্য ঘটিত কল্যাণের খাতিরে সুরতকদ্বয়ের উভয়ের, বিশেষত পুরুষের, এই সুষুপ্তির নিকট আত্মসমর্পণ করা অত্যাবশ্যক। কারণ সুরতক্রিয়ায় পরবর্তী এই নিদ্রা অবসাদনাশক মহা ঔষধি বিশেষ। এই নিদ্রা সুরতকদ্বয়ের সমস্ত দৈহিক ক্লান্তি ও গ্লানি নিশ্চিহ্নরূপে দূরীভূত করে থাকে। ও এই যে যৌনবোধ সম্বন্ধে আমরা যে বললাম, তাতে ইহার দৈহিক সুস্পষ্টরূপে প্রতীয়মান হইয়াছে বলিয়া আমরা মনে করতে পারি, কিন্তু যৌনবোধের মানসিক রূপও উপেক্ষণীয় নয়। আমরা যেমন উল্লেখ করেছি যে, মনের সহিত যৌনবোধের প্রতিক্রিয়া গত সম্বন্ধ উহার দৈহিক সম্বন্ধের চেয়েও অধিকতর ঘনিষ্ঠ। এ সম্বন্ধে আমরা এখানে মনোবিজ্ঞানের কতিপয় তত্ত্বের আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে। প্রথম কথা হচ্ছে, যৌনবোধের বোধ শব্দটি হইতে পাঠকগণ বুঝতে পেরেছেন যে ইহা প্রধানত মানসিক ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, যৌন ক্রিয়া একটা মানসিক ব্যাপার। শারীরিক ব্যাপার হওয়ার আগেও এটা একটা মানসিক ব্যাপার। আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা সমূহ স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে উপনীত হলে উহারা জ্ঞানে পরিণত হয়। ঠিক আছে? যৌন ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা সম্বন্ধেও অবিকাল উহাই সত্য। যৌন ইন্দ্রিয় লব্ধ অভিজ্ঞতাও আমাদের স্নায়ুমণ্ডলীর সাহায্যে মস্তিষ্কে উপনীত হলে আমরা পুলক অনুভব করতে থাকি। মস্তিষ্ক আমাদের মনের পীঠস্থান, সুতরাং আমাদের যৌনবোধ মূলত মানসিক। নিম্ন স্তরের প্রাণী জগতেও সেটাই সত্যি, যদিও উহাদের মধ্যে রতিক্রিয়ায় মন অপেক্ষা শরীরের কার্য অধিকতর সুস্পষ্ট। তথাপি একথা আমাদিগকে স্বীকার করতেই হবে যে, পশুপক্ষীর মধ্যেও নারীর পশ্চাতে পুরুষকে যেভাবে ঘুরিয়া ফিরিয়া দেখা যায় এবং একই নারীর জন্য একাধিক পুরুষকে যেভাবে সংগ্রাম করতে দেখা যায়, উহাতে কোনো মতেই নিছক দৈহিক ব্যাপার মাত্র বলা যেতে পারে না। আমরা অলরেডি বলেছি যে, মানুষের যৌনবোধ যেমন দৈহিক তেমনই মানসিক। সুতরাং ইহার প্রত্যেকটি প্রতিক্রিয়াও দৈহিক এবং মানসিক হয়ে থাকে। আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা হতেই বুঝতে পারি যে,
প্রত্যেকটা ইন্দ্রিয় অভিজ্ঞতাই আমাদের মনের উপর কোনো না কোনো প্রকারের অনুভূতির সৃষ্টি করে থাকে। এই অনুভূতির কতকগুলি আমাদের প্রিয় এবং কতকগুলি আমাদের অপ্রিয় হয়ে থাকে। প্রিয় অভিজ্ঞতা আমাদিগকে আনন্দ এবং অপ্রিয় অভিজ্ঞতা আমাদিগকে বিরক্তি দান করে থাকে। এই সমস্ত অভিজ্ঞতা শুধু ঘটনার সময় যে আমাদেরকে আনন্দ ও বিরক্তি দান করে থাকে তা নয়, উহাদের স্মৃতিও আমাদিগকে আনন্দ ও বিরক্তি দান করে থাকে। কারণ মানুষের মন স্মৃতি ফলক বিশেষ। এই ফলকে ইন্দ্রিয় গৃহীত সমস্ত অভিজ্ঞতা খোদিত থাকে। দুঃখের অভিজ্ঞতা অপেক্ষা আনন্দের অভিজ্ঞতা আমাদের অধিকতর প্রিয়। সেই জন্য আমাদের আনন্দের অভিজ্ঞতা স্বভাবত অধিকতর সুস্পষ্টভাবে আমাদের মনের স্মৃতিফলকে লিপিবদ্ধ থাকে। যৌন অভিজ্ঞতা আমাদের আনন্দ অভিজ্ঞতার মধ্যে তীব্রতম, সুতরাং মনের ওপর ওর ছাপ স্বল্পাপেক্ষা অধিক সুস্পষ্ট। এইভাবে আমাদের আনন্দের স্মৃতি যেমন আমাদের মানস চক্ষের সম্মুখে আনন্দদায়ক ক্রিয়াসমূহ সুস্পষ্ট রূপে চিত্রিত করে তোলে, তেমনি আনন্দদায়ক ক্রিয়া বিশেষের চাক্ষুষ দর্শনও আমাদের পূর্বলব্ধ আনন্দ অভিজ্ঞতা সঞ্জাত রসের উদ্রেক করে থাকে। এই রসবোধের জাগরণ আমাদিগকে সেই আনন্দদায়ক কার্য পুনঃসম্পাদনে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে থাকে। কিন্তু আমাদের আনন্দবোধ আমাদের ইন্দ্রিয় গৃহীত অভিজ্ঞতায় সীমাবদ্ধ নয়। আর যদি তা হতো তাহলে আমাদের আনন্দবোধ অতিশয় সীমাবদ্ধ হতো। মানুষের মন শুধু আনন্দভোক্তা নয়, আনন্দ স্রষ্টাও বটে। লব্ধ অভিজ্ঞতার তুলনা, সমালোচনা, সংযোজন ও বিয়োজন দ্বারা মানব মন কল্পনায় নিত্য নতুন আনন্দ ছবি অঙ্কিত করতে সক্ষম। এই সৃষ্টি নৈপুণ্য বলে মানব মন নিত্য নতুন আনন্দ প্রক্রিয়ার আবিষ্কার করত, মানুষের ভোগের ঐশ্বর্য বৃদ্ধি করেছে। যৌন জীবনেও মনের এই সৃষ্টি নৈপুণ্যের অভাব দৃষ্টিগোচর হয় না। কারণ যৌন জীবন যদিও মানুষের ভোগ জীবনের সবটুকু নয়, তথাপি ইহা যে মানুষের ভোগ জীবনের প্রধানতম অংশ, একথা অস্বীকার করে লাভ নেই। যৌন জীবনের ভোগ প্রক্রিয়া সমূহের অনেকগুলিতে নীতিবাদীরা যৌন বিকল্প বলে নিন্দা করলেও উহা যে মানুষের সৃষ্টি নৈপুণ্যের পরিচায়ক তাতে সন্দেহ নেই। এই সমস্ত প্রক্রিয়া মানব মনের এমনতর তীব্র বাসনার ফল যে নানা প্রকার কঠোর ব্যবস্থা দ্বারাও ওই সমস্ত বিকল্প দূর করা সম্ভব হয়নি। ইহা সুস্পষ্ট অর্থ এই যে মানুষের যৌনবোধ তীব্র মানসিক ব্যাপার এবং বহির্জাগতিক প্রভাব বিস্তারের দ্বারা মনোজগতের কার্য নিয়ন্ত্রণ করা একরূপ অসম্ভব। অসম্ভব বলে এই ধর্মের চোখ রাঙানি, বিবেকের দোহাই, শাসনের ভীতি কিছুই মানব মনের স্বাভাবিক সৃষ্টি নৈপুণ্যকে পঙ্গু করতে পারেনি। কিন্তু মনের শাসন ও মনের নিয়ন্ত্রণ করতে পারে কেবল মনই। মানুষের ইচ্ছাশক্তির প্রয়োগের দ্বারাই তার সমস্ত বৃত্তিকে সংযত এবং সুপরিচালিত করতে পারে। মানুষের যৌনবোধ তাহার মানসিক বৃত্তি, সুতরাং তাহার এই বৃত্তিকেও সংযত ও সুপরিচালিত করিতে হইব তাহার ইচ্ছাশক্তি দ্বারা বাহ্য বা দৈহিক শাসনের দ্বারা নহে। শারীরিক বল প্রয়োগে মানুষের অনেক মানসিক বৃত্তিকে আমরা শৃঙ্খলিত করে রাখিতে পারি, একথা সত্য। কিন্তু বিশৃঙ্খলিত করিয়া রাখা এক কথা, আর সুপরিচালিত করা সম্পূর্ণ আর এক কথা। আমরা শাসনের পক্ষপাতী নই, আমরা নিয়ন্ত্রণের পক্ষপাতী। আমরা বিশ্বাস করি স্রষ্টা অনাবশ্যক রূপে মানুষের মধ্যে কোনো বৃত্তি সৃষ্টি করেন নাই। আমাদের দাম্পত্য জীবন সুখময় করতে হলে আমাদের যৌনবোধের মানসিকতা উপলব্ধি করা প্রয়োজন। কারণ যৌন ক্রিয়ার ব্যতিক্রম দম্পতির মনের উপর কীভাবে ক্রিয়া করবে, উভয়ের সেই জ্ঞান সম্যকভাবে থাকা উচিত বা প্রয়োজন। ঠিক আছে, এবারে আমরা যৌন ইন্দ্রিয় নিয়ে কয়েকটা কথা আলোচনা করে নেব নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে। প্রাণী জগতের প্রায় সমস্ত জাতির মধ্যে পুরুষ ও নারী এই দুটি যৌন শ্রেণী বিদ্যমান আছে। এই দুটি শ্রেণীর যৌন মিলনের সৃষ্টিকার্য চলে আসছে। পুরুষ ও নারীর বিচার করবার উপায় প্রধানত তাহার যৌন ইন্দ্রিয়ের প্রভেদ। অন্যান্য প্রাণীর ন্যায় মানুষের মধ্যেও এই যৌন ইন্দ্রিয়ের সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে। জ্ঞানার্থীগণের পক্ষে যৌন জ্ঞান লাভের সুবিধার জন্য আমরা এই অধ্যায়ে এই যে পর্বে যৌন ইন্দ্রিয় সমূহের মোটামুটি পরিচয় প্রদান করছি। পুরুষের যৌন ইন্দ্রিয়ের মধ্যে লিঙ্গ ও অন্ডকোষই প্রধান। লিঙ্গ ও অন্ডকোষের আবার শিশ্নাগ্র, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, শুক্রকোষ প্রভৃতি কতিপয় উপাঙ্গ আছে, মানে অঙ্গের উপাঙ্গ। ঠিক আছে, তো এইসব ব্যাপার রয়েছে। পুরুষের লিঙ্গ প্রস্রাব নির্গমনের পথ হলেও ইহা প্রধানত সঙ্গম যন্ত্র। সঙ্গম যন্ত্রের উপযোগী করিয়াই সৃষ্টিকর্তা ইহাকে প্রস্তুত করিয়াছেন। পুরুষের শিশ্ন উহার স্বাভাবিক অবস্থান
3 হইতে 4 ইঞ্চি লম্বা এবং 2 হইতে 2.5 ইঞ্চি পরিধি বিশিষ্ট হয়। স্বাভাবিক অবস্থায় ইহা শিথিলভাবে ঝুলিয়া থাকে। ইহার মধ্যে কোনো অস্থি বা পেশি না থাকায় ইহা অতিশয় কোমল। ইহা প্রধানত শিরা, উপশিরা, তন্তু ও স্নায়ুর দ্বারা গঠিত। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা জানতে চাইব যে উত্তেজনার সময় লিঙ্গের এই সমস্ত অসংখ্য রক্তবাহী উপাদান সমূহে শোণিত সঞ্চার বৃদ্ধিপ্রাপ্ত হইয়া লিঙ্গের আয়তন ও দৃঢ়তা বৃদ্ধি করে। বিঢপ নারী নামীয় পেশিলিঙ্গের এই উত্থান ও দৃঢ়তা সংরক্ষিত করে। উত্থান অবস্থায় লিঙ্গের দৈর্ঘ্য 6 হতে 7 ইঞ্চি, পরিধি 2.5 হতে 3.5 ইঞ্চি হয়ে থাকে। ইহার আগাগোড়া আয়তন প্রায় সমান, তবে অগ্র ও পশ্চাৎভাগ অপেক্ষা মধ্যভাগ অপেক্ষাকৃত মোটা ও দৃঢ় হইয়া থাকে। লিঙ্গ বাহির হইতে দেখিতে দৈর্ঘ্যে মাত্র 3-4 আঙ্গুলি হইলেও উহা আসলে অনেক বেশি লম্বা। ইহা শিরা আকারে পশ্চাৎ দিকে প্রায় 4.5 ইঞ্চি দীর্ঘ হইয়া গুহ্যদ্বারের সম্মুখ দিয়া মূত্রাধারে শেষ হয়েছে। লিঙ্গের অগ্রভাগকে শিশ্নাগ্র বলে। ইহা শৈশবের ত্বক দ্বারা সম্পূর্ণরূপে আচ্ছাদিত থাকে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ত্বক ক্রমে সংকুচিত হইয়া যায় এবং বর্ধিত শিশ্নাগ্র আবৃত করিয়া রাখতে পারে না। তখন শিশ্নাগ্র স্বাভাবিক অবস্থায় সম্পূর্ণ বা অংশত এবং উত্তেজিত অবস্থায় সম্পূর্ণ উন্মুক্ত থাকে। শিশ্নাগ্র ভাগ অতিশয় স্পর্শশীল কোমল তন্তু সমষ্টি দ্বারা গঠিত এবং শ্লৈষ্মিক ঝিল্লির ন্যায় কোমল ও মসৃণ ঝিল্লির দ্বারা আবৃত। ইহা ঈষৎ গোলাকার। সমস্ত শিশ্নাগ্র ভাগটি একটি কোমল ও স্বচ্ছ ত্বক দ্বারা আচ্ছাদিত থাকে। বন্ধুরা, এটা তোমরা নিজেদের চেক করলে বুঝতে পারবে যে কথাটা একদম সম্পূর্ণ সত্যি। শিশ্নাগ্রভাগের মস্তকের ছিদ্রটি মূত্র এবং শুক্র নির্গমনের পথ। লিঙ্গ মূত্রের 1 ইঞ্চি পশ্চাতে ঈষৎ সরু হইয়া লিঙ্গাবরক ত্বকের সহিত মিশিয়া আবার মোটা হইয়াছে। এই সরু অংশের নাম হচ্ছে লিঙ্গ গ্রীবা। গ্রীবার অগ্রভাগের লিঙ্গের মুণ্ড সর্বাপেক্ষা অধিক পরিধি বিশিষ্ট এবং বর্তুলাকার। সুতরাং লিঙ্গমণির গঠন প্রণালী হইতে দেখা যাচ্ছে পুরুষের লিঙ্গ রতিক্রিয়া সম্পূর্ণ উপযোগী করাই নির্মিত হয়েছে। লিঙ্গের মূলদেশের নিম্নে একটি চামড়ার থলি আছে। এই থলির মধ্যে 2টি ঈষৎ গোলাকার মাংসগ্রন্থি আছে। এই মাংসগ্রন্থিদ্বয়কে অন্ডকোষ বলা হয়ে থাকে। অন্ডকোষদ্বয়ের প্রত্যেকটি স্বভাবত 2 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি প্রশস্ত এবং 2.5 ইঞ্চি পরিধি বিশিষ্ট। ইহা অপেক্ষা বৃহৎ বা ক্ষুদ্র অন্ডকোষ সাধারণত সুস্থতার লক্ষণ নয়। স্বাভাবিক অবস্থায় অন্ডকোষদ্বয় থলির মধ্যে 2 হইতে 2.5 ইঞ্চি ঝুলিয়া থাকে। অত্যাধিক শীত লাগিলে থলিটি সংকুচিত হয় এবং উহারা লিঙ্গের উভয় পার্শ্বে বস্তি কোঠরে আশ্রয় গ্রহণ করে। স্থূল দৃষ্টিতে এই অন্ডকোষদ্বয় মানুষের শরীরের পক্ষে অনাবশ্যক বোধ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে অন্ডকোষদ্বয়ের প্রয়োজনীয়তা অসামান্য। এই অন্ডকোষদ্বয়ের অসংখ্য রক্তবাহী শিরা ও পর্দাকোষপূর্ণ নালিকা দ্বারা গঠিত। এই সমস্ত নলিকায় শুক্র জন্মগ্রহণ করে থাকে। অন্ডকোষস্থ এই সমস্ত নালিকায় শুক্রকীট সৃষ্টি হইয়া অন্ডকোষের উপরিস্থ 2টি থলিতে চলে আসে। এই থলিদ্বয়কে শুক্রকোষ বলা হয়ে থাকে। ফলত অন্ডকোষদ্বয়ই শুক্র উৎপাদনের উৎস। পুরুষের অন্ডকোষদ্বয়কে নারীর ডিম্বাধারের দ্বয়ের সহিত তুলনা করা যেতে পারে। এই অন্ডকোষদ্বয় স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত না হইলে তাহাতে পুরুষের মধ্যে শুক্রের, সুতরাং সন্তান উৎপাদন ক্ষমতার অল্পতা ও হীনতা সূচিত হইবে। নাভির তলদেশে উরুদ্বয়ের সংযোগস্থলে যেখানে লিঙ্গ ও অন্ডকোষ সংলগ্ন হইয়াছে সেই স্থানকে বস্তি প্রদেশ বলা হয়। যৌবনাগমে ওই স্থানে কেশোদ্গমন হইয়া থাকে। আগেই বলেছি যে অন্ডকোষে শুক্র উৎপাদিত হইয়া ঊর্ধ্বদেশে উত্থিত হয় এবং শুক্রকোষ নামক কোষদ্বয়ে আসিয়া সঞ্চিত হয়। এই কোষদ্বয় মূত্রধারের নিম্নে উহার গা ঘেঁষিয়া অবস্থিত। এই কোষদ্বয়ে শুক্র সঞ্চিত থাকা ব্যতীত এক প্রকার তরল রসও উৎপন্ন হয়। এই রস ঈষৎ পিচ্ছিল বলিয়া উহার সহিত শুক্র মিশ্রিত হইয়া শুক্র পিচ্ছিল হইয়া থাকে। এবার মূত্রাধারের নিম্নে শুক্রকোষের সমান্তরালে মূত্রনালীর অপর পার্শ্বে দৈর্ঘ্য প্রস্থে 1.5 ইঞ্চি লম্বা আর একটা গ্রন্থি আছে। গ্রন্থির নাম হচ্ছে মুখসায়ী গ্রন্থি বা প্রোস্টেট গ্রন্থি। এই গ্রন্থি যে মানব শরীরে কী কাজে লাগে চিকিৎসাবিদগণ আজও তা সুনির্দিষ্ট স্থির করতে পারে নাই। তবে মোটামুটি এটা বোঝা গেছে যে ইহার অবস্থিতি শুক্র নির্গমন ব্রোধ করে বলিয়া শুক্র স্খলনে পুরুষকে এতটা পুলকাবেগ অনুভব করে। এত দ্বারা এই গ্রন্থি হইতে এক প্রকার শ্বেতরস নিঃসৃত হয়ে থাকে।
ওই রস মূত্রনালীকেও পিচ্ছিল করিয়া দেয় বলিয়া শুক্র নির্গমনে পুরুষ কোনো প্রকার জ্বালা যন্ত্রণা অনুভব করে না। মূত্রনালীর নির্গম পথের সম্মুখে বাদামের মতো ক্ষুদ্রাকৃতির যে 2টি গ্রন্থি অবস্থিত আছে, উহাদিগকে কাউপার গ্রন্থি বলা হয়। এই গ্রন্থিদ্বয় হইতেও প্রোস্টেট রস ও শুক্রকোষ নিঃস্রাবের ন্যায় এক প্রকার তরল স্রাব নির্গত হয়। এই স্রাবও শুক্র নির্গমনের সুবিধার জন্যই হইয়া থাকে। তো বন্ধুরা, আজকে এইখান পর্যন্তই, কারণ কালকে বা পরের পর্বে আমরা স্ত্রীলোকের যৌন ইন্দ্রিয় নিয়ে আলোচনা করব এবং তোমরাও জানতে পারবে যে যতটা আমরা জানি ততটা সাফিসিয়েন্ট কিনা এবং আর কতটা জানা দরকার, যাতে আমরা আমাদের পার্টনারকে খুব সুখী এবং আবেগে অনুভূতিতে ভরিয়ে রাখতে পারি। তো এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করতে থাকবে অবশ্যই, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, ফিরে আসছি কালকের পর্বে। তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করো, যাতে আমি কালকে যখন এই আলোচনায় বসবো তখন যেন তোমাদের সবাইকে সঙ্গে পাই।